সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমরা গত লাস্ট ক্লাস ঈদের আগে ক্লাস নিয়েছিলাম, সমাপ্তি শেষ করে দিয়েছি। আজকে আমাদের টপিকস আছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। তো এখানে একটা কথা বলার দরকার, আমাদের কলেজ থেকে একটা নোটিশ গেছে ঢাকা কলেজের ছাত্রদের জন্য যে এই ইতিমধ্যে যা পড়ানো হয়েছে এর উপর অংশ করে এমসিকিউ পরীক্ষা হবে। অতএব যে সকল ছাত্র ক্লাসগুলো দেখনি বা এখনো গুরুত্ব দেওনি তারা ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো, বা যারা ক্লাসগুলো দেখেছো নোট করে নিয়েছো তারা ওগুলো থেকেই একটু রিভিশন দাও, কারণ প্রশ্নগুলো সব ওখান থেকেই হবে। আমার হয়তো বা এরকম হবে 2টি বা 3টি অংশে ভাগ করে আমরা পরীক্ষা নেব। প্রশ্ন যা পড়িয়েছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এর মধ্যেই প্রশ্ন হবে, এর মধ্যেই তোমাকে প্রশ্নের উত্তর বের করতে হবে। আশা করি তোমরা জিনিসটাকে গুরুত্ব দেবে, কারণ নোটিশ দেখো, নোটিশ সাথে লেখা আছে এটা সিটি পরীক্ষার নাম্বার হিসেবে যোগ হবে। ফলে ঢাকা কলেজের ছাত্রদের জন্য বলছি, তোমরা সিরিয়াস হও এবং ক্লাসগুলো নিয়মিত দেখো। আর এখন আমরা শুরু করতেছি জৈব যৌগের শ্রেণীবিভাগ, জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ, জৈব যৌগ না, জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ, আসলে জৈব বিক্রিয়া 4 ধরনের। এক, প্রতিস্থাপন, জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ। প্রতিস্থাপন 2, সংযোজন 3, অপসারণ 4, পারমাণবিক পুনর্বিন্যাস। পারমাণবিক পুনর্বিন্যাস। প্রতিস্থাপন সাবস্টিটিউশন, সংযোজন এডিশন, অপসারণ ইলিমিনেশন, পারমাণবিক পুনর্বিন্যাস অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট, বা নরমালি এটাকে আমরা আইসোমারাইজেশন বলি বা সমানুকরণ বিক্রিয়াও বলি। এর আরেকটা নাম বা সমানুকরণ বিক্রিয়া। আবার বলছি, প্রতিস্থাপন যেটাকে বলি সাবস্টিটিউশন, সংযোজন এডিশন, অপসারণ ইলিমিনেশন, পারমাণবিক পুনর্বিন্যাস অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট বা সমানুকরণ বলা হয়, আইসোমারাইজেশন। এই 4 বিক্রিয়ার মাধ্যমে সমস্ত জৈব বিক্রিয়া কমপ্লিট হবে। এবং তোমাদের মধ্যে এই 4 বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটার গুরুত্ব কম, এটা সামান্য 2-1টা বিক্রিয়া করব, কিন্তু এই 3টি বিক্রিয়ার মধ্যে এটা এবং এটা তোমাকে খুব জ্বালাবে। এই দুটি তোমাকে খুব জ্বালাবে, কারণ এই দুটি খুব ইম্পর্টেন্ট, প্রতিস্থাপন এবং অপসারণ। সংযোজন বিক্রিয়া নরমালি অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে ঘটে, আর প্রতিস্থাপন অপসারণ এটা অনেক অ্যালকাইল হ্যালাইড সচরাচর এই বিক্রিয়াগুলো হয়। এবং এই দুটো দিয়েই মেকানিজম আসবে, এই দুটো দিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, প্রতিস্থাপন অপসারণ। সংযোজন আসে, এই 3টে তোমাকে করতে হবে ভালো করে, এটা উদাহরণ খুব কম। এখন আমরা প্রথমেই একটা উদাহরণ দেই, প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো তুমি বেঞ্চে বসছো ক্লাসে, তোমার চেয়ে আরেকজন শক্তিশালী সরাইয়া দিয়ে তোমার জায়গা দাও, তারপরে তোমাকে প্রতিস্থাপিত করো। ঠিক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই হবে। একটা রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক আছে, মনে করো এর চেয়ে অধিক সক্রিয় কার্যকরী মূলক হলো হাইড্রোক্সাইড মূলক, এর ইলেকট্রন দানের ক্ষমতা বেশি,
সে গিয়ে কি করলো, ক্লোরিনকে সরায় দিল, তার জায়গা দখল করে নিল। তারপরে অধিক সক্রিয় গ্রুপ দ্বারা অপেক্ষাকৃত কম সক্রিয় একুয়াস জলীয় শর্ত থাকতে হবে। তাহলে বলো এখানে যেটা হচ্ছে অধিক সক্রিয় মূলক দ্বারা অপেক্ষাকৃত কম সক্রিয় মূলককে প্রতিস্থাপিত করে নতুন উৎপাদ তৈরি হয়। তাহলে যে বিক্রিয়ায় কোন অধিক সক্রিয় মূলক দ্বারা অপেক্ষাকৃত কম সক্রিয় মূলক প্রতিস্থাপিত হয় সেই বিক্রিয়াকে বলা হবে জৈব প্রতিস্থাপন বিক্রিয়া। জৈব প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো ডিটেইলস আমরা পড়বো অ্যালকাইল হ্যালাইড গিয়ে, মেকানিজম কৌশল পড়বো। এখন শুধু জাস্ট উদাহরণ হিসেবে একটু বোঝানোর জন্য বলছি। 2 নম্বর সংযোজন। সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিন, দেখো এই নাম অ্যালকিন, পাই বন্ধন। পাই বন্ধনটা অস্থিতিশীল, পাই বন্ধন সহজে ভেঙে যেতে চায়, কারণ কার্বনগুলো পাই বন্ধনে sp2 সংকরণ অবস্থায় থাকে, আর এদের টার্গেট হলো sp3 হওয়া। sp3 অস্থিতিশীল, না সরি sp3 স্থিতিশীল নিষ্ক্রিয়, ফলে টার্গেট sp3 তে যাওয়া। এই টার্গেটে পাই বন্ধন যুক্ত যৌগগুলো অস্থিতিশীল হয়, ফলে এর সাথে যখন দেখো পাই বন্ধনের কয়টা কার্বনের সাথে পাই বন্ধন, দুটি কার্বনের সাথে, দুটি কার্বনের সাথে দুটি ইলেকট্রন, দুই কার্বনে দুটি ইলেকট্রন শেয়ার করে একটা পাই বন্ধন তৈরি করে। এবার বলো তো এখানে একটা হাইড্রোজেন সংযোগ দেব, হাইড্রোজেন অণুটার মধ্যেও দুটি ইলেকট্রন আছে এরকম, এই দুই ইলেকট্রন ভাগ হয়ে দুই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন সংযুক্ত হবে, সংযুক্ত হয়ে তৈরি করবে কি এই অ্যালকেন তৈরি করবে। প্রত্যেকটা কার্বনের সংকরণ sp3 হয়ে যাবে, প্রত্যেকটা কার্বনের সংকরণ হাইব্রিডাইজেশন sp3। তাহলে এখন তুমি একটা কথা বলো যে অ্যালকিন বা কোন যৌগের যে দুই বা অধিক কমপক্ষে দুটি পরমাণু দুই কার্বনের সাথে সংযুক্ত হয়, হয়ে যে যৌগ তৈরি করে, যে বিক্রিয়া ঘটায়, তার নাম সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ায় দেখো যে দুই বা অধিক পরমাণু সংযুক্ত হয় যে যৌগের সাথে, সংযুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে, সেই বিক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া। এরপর আমরা এই প্রত্যেকটাই পড়াবো, এই সংযোজন বিক্রিয়া অ্যালকিনে যায় আমরা সংযোজন বিক্রিয়ার কৌশল দেখাবো, তারপর এখন জাস্ট এর উদাহরণ হিসেবে বুঝাচ্ছি যে চারটি ধরনের চাই রকম। 3 প্রতিস্থাপন মানে অপসারণ। অপসারণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। অপসারণ বিক্রিয়া কি, সংযোজন বিক্রিয়া অপসারণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া সম্পূর্ণ বিপরীত। অপসারণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া সম্পূর্ণ বিপরীত। অপসারণ বিক্রিয়া অপসারিত হয়, যে বিক্রিয়ায় দুই বা অধিক পরমাণু অপসারিত হয়ে নতুন যৌগ তৈরি হয় এবং পাই বন্ধন উৎপন্ন করে। যেমন দেখো এই এটা কৌশলটা যদি দেখায়, এটা এরকম এই ক্লোরিন এবং এই হাইড্রোজেন অপসারিত হয়ে দুইটি পরমাণু কমপক্ষে অপসারিত হয়ে একটা পাই বন্ধন তৈরি করে। যদি চারটি পরমাণু অপসারিত হয় দুটি পাই বন্ধন তৈরি করবে। এখানে যেমন অ্যালকিন, এখানে যদি অ্যালকাইন হয় তাহলে চারটি হাইড্রোজেন পরমাণু মানে দুই হাইড্রোজেন সংযোগ করবে। এখানে যেমন যদি আমি এটা অ্যালকাইন বানাইতে চাই তাহলে আরো হাইড্রোজেন লাগবে, তখন আমি চারটি পরমাণু সংযোগ করে অ্যালকাইন তৈরি করব। তার মানে সংযোজন আর অপসারণ সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া।
সংযোজন এবং অপসারণ কি সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। এবার আমরা চলে যাচ্ছি পারমাণবিক পুনর্বিন্যাস। এই যৌগটার নাম তোমরা জানো, এটার নাম বিউটেন, এন বিউটেন, নরমাল বিউটেন বা বিউটেন। এটাকে পুনর্বিন্যস্ত করে দেখো এটা তৈরি করা যায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এখানে প্রভাবক হিসেবে এই নরমাল বিউটেন আইসোবিউটেনে রূপান্তরিত হলো, বিউটেন 2 মিথাইল প্রোপেনে পরিণত হলো। দেখো তো এটার আণবিক সংকেত হলো C4H10, এটার আণবিক সংকেত C4H10। তাহলে আণবিক সংকেত একই থাকবে, কিন্তু পরমাণুগুলো পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন সমাণু তৈরি হয়। এজন্য এই বিক্রিয়াটার আরেকটা নাম সমাণুকরণ বিক্রিয়া। বিক্রিয়ার আরেকটা নাম সমাণুকরণ বিক্রিয়া। আবার বলছি, পারমাণবিক দেখো পরমাণুর পুনর্বিন্যাস ঘটছে, সেজন্য আমি বলবো বিক্রিয়াটার নাম পারমাণবিক পুনর্বিন্যাস। আর অন্যভাবে বলবো যে যেহেতু এক সমাণু থেকে আরেক সমাণুতে রূপান্তরিত হয়েছে, ফলে এটার নাম হবে সমাণুকরণ রিঅ্যাকশন বা সমাণুকরণ বিক্রিয়া। এবারে চলে যাচ্ছি এই রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটানোর জন্য যে যে অংশটুকু এখন পড়াবো, এটা এর আগে অবশ্য আনোয়ার সৈয়দ আনোয়ার নিয়েছিল, কিন্তু এর সাথে রিলেটেড করে আমি একটু রিপিট করে আবার টেনে এর পরবর্তী অংশে চলে যাব। এর আগে অনেক আগে আমার স্যার এই ক্লাসটা একটু নিয়েছিলেন। হ্যাঁ, তো জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ আমরা 4 প্রকার শ্রেণী বিভাগ করলাম। এই যে বিক্রিয়াগুলো ঘটতে গেলে বন্ধন ভাঙতে হয়। এখন প্রশ্ন, বন্ধন ভাঙব কোন বন্ধন? জৈব বিক্রিয়া। তো জৈব বিক্রিয়া হলে জৈব বন্ধন বিক্রিয়ার বন্ধন ভাঙব, তাহলে কার্বনের সাথে যুক্ত পরমাণুর বন্ধন ভাঙব। এমনি আমরা যদি বলি নরমাল বন্ধন ভাঙব, সবাই একটা কথা শুনো, আমরা জানি আয়নিক যৌগ আয়নে পরিণত হয়, ক্যাটায়ন অ্যানায়ন। তার মানে আয়নিক যৌগ ভাঙলে আয়ন পাওয়া যায়। এদেরকে নাম বলা হয় মূলক। সাধারণ নাম মূলক, রেডিক্যাল, মূলক। এখন সমযোজী বন্ধন যদি ভেঙে যায়, যেমন বলো এইটা ক্লোরিন, এটাও ক্লোরিন, বন্ধনে ইলেকট্রন আছে দুটি, এটা সমযোজী বন্ধন। এটার বন্ধন আছে, এটাও সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এটার বন্ধন আছে দেখো সোডিয়াম হ্যালাইড, এটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে এই যে সমযোজী বন্ধন, এর ইলেকট্রন কয়টা? ইলেকট্রন দুটি। এখন দুইজন মিলে শেয়ার করে ইলেকট্রন দুইটা মাঝে দিয়ে বন্ধন তৈরি করছে। এবার তারা ভেঙে যেতে চায়, তারা থাকবে না। তো এই সমযোজী বন্ধনের ইলেকট্রন দুটি কয় ভাবে ভাগ করা যাবে? ইলেকট্রন দুটি ভাগ করব কয় ভাবে? এরকম হতে পারে, যদি যেমন মনে করো হাইড্রোজেন শক্তি কম, ক্লোরিনের তড়িৎ নির্বাচকতা বেশি, ইলেকট্রন দুটো ক্লোরিন নিয়ে গেল, হাইড্রোজেনের ইলেকট্রনটা কেড়ে নিয়ে গেল। তাহলে বলতো হাইড্রোজেন প্লাস ক্লোরিন কি মাইনাস। তাহলে বলতো এই ভাঙনটার নাম কি? বিষম বিভাজন। তাহলে বন্ধনের বিভাজন একটা হলো কি বিষম। বিষম কি? যে বন্ধনের ইলেকট্রন ছিল দুইটা, ইলেকট্রন দুটি একাই একজন নিয়ে গেছে। তাহলে এবার বলো তো, যদি এরকম হয় দুটি ইলেকট্রন উভয়ই সমান সমান অংশীদার সমান ভাবে, তাহলে এটাকে আমি কি বলবো? সুষম বিভাজন। তাহলে বন্ধনের বিভাজন কয় ধরনের? আমরা বলছি বন্ধনের বিভাজন দুই ধরনের, একটা সুষম, একটা বিষম। সুষম বিভাজন যদি এই যে সুষম বিভাজন আর বিষম, বিষম বিভাজনে সর্বদা মূলক তৈরি হয়, মূলকগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়। তাহলে একটা নোট,
বিষম বিভাজনে হেটারোলাইটিক ফিশন বিষম বিভাজনে সর্বদা আয়ন উৎপন্ন হয়। আয়ন তৈরি হয়। তাদের সাধারণ নাম মূলক বা রেডিক্যাল। এখন তাহলে প্রশ্ন, একটা কথা, সাধারণ কথা, সর্বদা বন্ধন ভাঙলেই মূলক তৈরি হবে। বন্ধন, সমযোজী বন্ধন বন্ধনের ভাঙনে মূলক তৈরি হয়। তাহলে এটা মূলক, এটাও মূলক, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। এখন প্রশ্ন, এইটা সমযোজী বন্ধন ভাঙলো, ভেঙে এটা সুষম বিভাজন, তাহলে এটাও মূলক তৈরি করবে। ইলেকট্রনটা এরকম মাথার উপরে দেখাবো, এটাও মূলক, এটাও মূলক। এখন প্রশ্ন, স্যার এটা তো পজিটিভ মূলক, এটা কি নেগেটিভ মূলক, এখানে তো কোনো চার্জ নাই। যখনই চার্জ নাই তখন এটার নাম বলবো চার্জ ফ্রি রেডিক্যাল, বাংলা বলবো মুক্ত মূলক। চার্জ ফ্রি রেডিক্যাল, চার্জ ফ্রি রেডিক্যাল মানে চার্জ বিহীন মূলক। এই সাধারণ নাম আমরা বলি মুক্ত মূলক। তবে সুষম বিভাজনে মুক্ত মূলক তৈরি হয়, বিষম বিভাজনে তৈরি হয় ক্যাটায়ন অ্যানায়ন। এবারে আমাদের প্রশ্নটা হলো, দেখো আবার বলছি, সুষম বিভাজনে তৈরি হয় ফ্রি রেডিক্যাল মুক্ত মূলক, আর বিষম বিভাজনে তৈরি হয় ক্যাটায়ন অ্যানায়ন। আর সাধারণভাবে নরমালি বলছি, সমযোজী বন্ধন ভাঙলে যে মূলক তৈরি হবে, সবগুলো সমযোজী বন্ধন ভাঙলেই তাদেরকে মূলক বলা হবে। সেই মূলকগুলোকে বলছি ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়, ফ্রি রেডিক্যাল হয় বা মুক্ত মূলক হয়। মুক্ত মূলক হলে ইলেকট্রন দেখাতে হবে, আর ক্যাটায়ন অ্যানায়ন হলে চার্জ দেখাতে হবে। আবার বলছি, মুক্ত মূলক হলে ইলেকট্রন দেখাতে হবে, ক্যাটায়ন অ্যানায়ন হলে আমাদেরকে চার্জ দেখাতে হবে। ফ্রি রেডিক্যাল মুক্ত মূলক, এই মুক্ত মূলকগুলো তৈরির রহস্য আছে। তুমি ওজোন স্তরের ক্ষয় জানো, সিএফসি কিভাবে ওজোন স্তরের ক্ষয় করে, এই ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে মুক্ত মূলক। আর এই ফ্রি রেডিক্যাল গুলো তৈরি হয় উচ্চ আলোক শক্তির মাধ্যমে, এজন্য এদেরকে নাম বলা হয় ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, মানে আলোক রাসায়নিক বিক্রিয়া। এটাও অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকেনের সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে যা আমরা করব, এই ক্লোরিনের সাথে অ্যালকেনের ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। এখন আমরা তাহলে এখানে তিনটা জিনিস পেলাম, একটা মুক্ত মূলক, একটা পাইলাম ক্যাটায়ন, একটা অ্যানায়ন। জৈব যৌগের ক্ষেত্রে আমরা দেখতে চাই এরা কেমন হয়, সাধারণভাবে দেখা হলো। এবার আমরা দেখব জৈব যৌগের ক্ষেত্রে। দেখো দিলাম ক্লোরিন, এই জাস্ট ইলেকট্রন দুটি এইভাবে কার্বন ক্লোরিনের মধ্যে শেয়ার করা আছে, সুষম বিভাজন হয়ে গেল, আলোকের প্রভাবে ভাগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলতো কি হয়ে গেল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল, কার্বন ফ্রি রেডিক্যাল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এখানে দেখো তো কার্বনের অষ্টক পূর্ণ থাকলো কিনা, না, কার্বনের অষ্টক পূর্ণ থাকলো না। এটা এখন কোন স্যার, এটা কোন মূলক? আমি এখন এটাকে মিথাইল বলতে পারবো না, ইথাইল বলতে পারবো না, সেকেন্ডারি টারশিয়ারি কিছুই বলবো না। আমরা এখন আস্তে আস্তে সবগুলো হাতে বসাবো এবং একটা করে মূলক তৈরি করবো। আপাতত নরমালি এর হাতে যা দেব তার উপর ভিত্তি করে মূলক হবে।
যদি বলি তাহলে এখন এখানে যেহেতু সবগুলো হাত ফ্রি, কোনো কিছুই নাই, হাইড্রোজেন বসালে একরকম, মিথাইল বসালে একরকম, তো আমার দরকার হলো এটা। তাহলে বলো জৈব যৌগের সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে বেজোর ইলেকট্রন সম্বলিত কার্বন বেজোর ইলেকট্রন সম্বলিত কার্বন পরমাণু বা কার্বন যুক্ত যে মূলক তার নাম ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক, জৈব মুক্ত মূলক। আবার বলছি, জৈব সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে বেজোর ইলেকট্রন সম্বলিত যে কার্বন প্রজাতি উৎপন্ন হয়, স্পেসিস প্রজাতি উৎপন্ন হয়, তার নাম জৈব ফ্রি রেডিকেল। তার নাম কি? ফ্রি রেডিকেল। আবার জৈব সমযোজী যৌগের সুষম বিভাজনের ফলে জৈব সমযোজী যৌগ, জৈব মানে সমযোজী, জৈব সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে মুক্তমূলক হয়। জৈব যৌগের সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে বেজোর ইলেকট্রন সম্বলিত যে কার্বন প্রজাতি পাওয়া যায় তাকে জৈব ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলে। তাহলে আমরা এখন এটা পাইছি। এবার একটা কথা, এই ফ্রি রেডিকেল গুলোর বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য কি? এক, এদের উপরে কোনো চার্জ থাকে না, কারণ এদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হয়। দেখো তুমি এখানে হিসাব করো, কার্বনের এখানে প্রোটন 7টা, ইলেকট্রন 7টা, এদের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। এক। দুই, এরা অত্যাধিক সক্রিয়। কেন? কারণ যে ইলেকট্রন একটা ঘাটতি, বন্ধনে আবদ্ধ ছিল, বন্ধন ভেঙে গেছে, নতুন বন্ধনের জন্য তৈরি করার জন্য তারা উদ্গ্রীব, ফলে তারা অত্যাধিক সক্রিয়। অত্যাধিক সক্রিয়। তিন, এরা অন্য কারো ইলেকট্রনের সাথে শেয়ার করে নতুন বন্ধন গঠন করে। করে নতুন যৌগ তৈরি করে। তাহলে বলো এই তিনটে বৈশিষ্ট্য হলো ফ্রি রেডিকেলের। এক, এদের উপর কোনো চার্জ থাকে না, এদের ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান হয়, এরা অন্য কোনো ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে নতুন যৌগ তৈরি করে। এই তিনটি বৈশিষ্ট্য দিয়ে একটা বহুপদী সহক্রিয় সূচক প্রশ্ন তৈরি করা যাবে। এখানে তিনটার মধ্যে একটা ভুল দেব, দুইটা সঠিক দিয়ে একটা বহুপদী সহক্রিয় সূচক প্রশ্ন তৈরি করব। ফলে তোমাকে প্রত্যেকটা বৈশিষ্ট্য জানতে হবে। এবার আমাদের প্রশ্ন হলো, তাহলে ফ্রি রেডিকেল কয় ধরনের?
ফ্রি রেডিকেল কয় ধরনের? আচ্ছা বলো তো, যদি আমি এটাতে প্রত্যেকটাতে হাইড্রোজেন দেই তাহলে এটা পাইলাম কি? মিথাইল। ফ্রি রেডিকেল। যদি প্রত্যেকটাতে একটাতে হাইড্রোজেন দিলাম, দুইটাতে মিথাইল দিলাম, বা দুইটা হাইড্রোজেন থাকলে একটা মিথাইল থাকলো, দেখো তো তাহলে এটা কি আসল নাম? ইথাইল ফ্রি রেডিকেল। ইথাইল ফ্রি রেডিকেল। এবার যদি বলো এই কার্বনের সাথে আরো দুইটা মিথাইল দিলাম, একটা হাইড্রোজেন, তাহলে বলো তো তখন এটা কি তৈরি হলো? তিনটেই মিথাইল দিলাম। এই তাহলে এখন বলো ফ্রি রেডিকেল কয় ধরনের পাইলাম? জৈব ফ্রি রেডিকেল কয় ধরনের পেলাম? 4 ধরনের পাইলাম। এই 4 ধরনের জৈব ফ্রি রেডিকেলে তুমি এখন প্রশ্ন করো যে এই ফ্রি রেডিকেল গুলো স্থায়িত্বের ক্রম আমরা চিন্তা করব, কিভাবে স্থায়িত্বের ক্রম, এটা প্রশ্ন আসে, সিকিউ অনুধাবনে আসে, এবং এটা দিয়ে প্রশ্ন তৈরি করতে পারে ক্রম ব্যাখ্যা করার ক্ষেত্রে। এই 3-4টা কারণ এখন প্রশ্ন না হিসাব করতে হবে। আচ্ছা বলো তো, এই ফ্রি রেডিকেল যুক্ত কার্বনের সাথে কয়টা মিথাইল? 3টা। 3 ডিগ্রি বা টারশিয়ারি ফ্রি রেডিকেল, 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, টারশিয়ারি। এইটা বলো তো, এই ফ্রি রেডিকেল যুক্ত কার্বনের সাথে কয়টা মিথাইল? 2টা কার্বন। 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এই ফ্রি রেডিকেল যুক্ত কার্বনের সাথে কয়টা কার্বন? একটা। প্রাইমারি বা 1 ডিগ্রি। আর এটাতে কোনো কার্বনের সাথে, ফ্রি রেডিকেল যুক্ত কার্বনের সাথে কোনো কার্বন নেই, ফলে এটা নো ডিগ্রি, এটাকে নরমাল বলবো মিথাইল ফ্রি রেডিকেল। তাহলে মিথাইল ফ্রি রেডিকেল, ইথাইল ফ্রি রেডিকেল, আইসোপ্রোপাইল ফ্রি রেডিকেল, টারশিয়ারি বিউটাইল ফ্রি রেডিকেল। কিন্তু প্রত্যেকটা, ওটার নাম টারশিয়ারি মানে 3 ডিগ্রি, এটার নাম 2 ডিগ্রি, এটার নাম 1 ডিগ্রি, এটা কোনো ডিগ্রি না, এটা নরমাল মিথাইল। এই 4টা ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম, বিক্রিয়া করার সময় এরা মধ্যবর্তী অবস্থায় তৈরি হয়। প্রথমে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের বন্ধন ভেঙে এরা তৈরি হয়, এদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট অবস্থা, অস্থিতিশীল। তুমি কোন অবস্থায় আছো? ইন্টারমিডিয়েট, তুমি অস্থিতিশীল। এই যে এরা ইন্টারমিডিয়েট অবস্থায় বিক্রিয়া থেকে যৌগ থেকে বন্ধন ভেঙে এখন অস্থিতি অবস্থায় তৈরি হচ্ছে, নতুন উৎপাদ তৈরি করে। তুমি যেমন বইয়ের মেডিকেলের জন্য চেষ্টা করতেছো, ঠিক এরাও এখন বিক্রিয়া করে স্থিতিশীল হতে যাবে, নতুন উৎপাদ তৈরি করবে। এখন এই নতুন উৎপাদ তৈরি করার ক্ষেত্রে আমরা এদের স্থায়িত্বের ক্রমটা ব্যাখ্যা করব। তো এই স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা করার জন্য দুইটি টার্ম, হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন নামে একটা টার্ম আছে, আর একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট। হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট, আবেশিত ফলাফল। আবেশিত ফলাফল আর হাইপার কনজুগেশন, এটা বাংলা আর ইংলিশটা একই, হাইপার কনজুগেশন প্রভাব আর আবেশিত প্রভাব। তার মধ্যে এই ফ্রি রেডিকেল এবং কার্বোক্যাটায়ন এই দুটির ক্ষেত্রে হাইপার কনজুগেশন দিয়েই ব্যাখ্যা করা যাবে, কিন্তু যখন আমি কার্বন আয়ন করাতে যাব তখন ইন্ডাকটিভ ইফেক্ট লাগবে। তো আমরা এখন দেখতে চাই কার্বোক্যাটায়ন ফ্রি রেডিকেল গুলোর স্থায়িত্বের ক্রম আমরা কিভাবে ব্যাখ্যা করব। এটা ব্যাখ্যা করার জন্য হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন হলো বন্ধনের ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা। দেখো একটা প্রশ্ন,
প্রথমে বুঝো, এই মনে করো এটা মিথেন, সবাই জানে। আচ্ছা বলতো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের 2.1, তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? কার্বনের। তাহলে বন্ধনের ইলেকট্রনগুলো কার্বনের দিকে একটু ঘুরে এগিয়ে আসে, তার কার্বনের চারপাশে ইলেকট্রন ঘনত্ব কিছুটা বাড়ে। এবং এটা যদি এরকম হয় যে কার্বনের সাথে কেউ এরকম থাকে অধিক তড়িৎ ঋণাত্মক ক্লোরিন, তাহলে এই যে বন্ধনের ক্লোরিন ইলেকট্রন বাড়তেছে কার্বন তখন কি করবে? হাইড্রোজেনের ইলেকট্রন টানবে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে বন্ধনের ইলেকট্রনগুলো এই দিক দিয়ে পাশে আসবে, এই পাশে আসে। ফলে আমরা মিথাইল মূলক, অ্যালকাইল মূলককে এই যে ইলেকট্রন ফেলে দেওয়ার প্রবণতার কারণে মিথাইল মূলক বা অ্যালকাইল মূলকটাকে আমরা বলি ইলেকট্রন ত্যাগী বা দানকারী গ্রুপ। একটা জিনিস মনে রাখো, মিথাইল মূলকে কোনো লোড বেয়ার নাই, ফলে ইলেকট্রন দিতে পারে সেটা না, কিন্তু মিথাইল মূলকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে ইলেকট্রন কার্বন তার দিকে জড়ায় নিয়ে অন্যদিকে দিতে পারে তড়িৎ ঋণাত্মক মূলক যদি থাকে তার সাথে। সে কারণে আমরা মিথাইল মূলককে ইলেকট্রন ত্যাগী বা দানকারী গ্রুপ বলি। তো এই যে মিথাইল মূলক এখানেও আছে, এখন দেখো মিথাইল মূলক এখানে আছে, এই মিথাইল মূলক আর এই কার্বনটার সাথে কি একটা ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন ঘাটতি আছে। কার্বনের এই ফ্রি রেডিকেল যুক্ত কার্বনের পরের কার্বনের নাম আলফা কার্বন। ফ্রি রেডিকেল যুক্ত পরের কার্বনের যুক্ত কার্বনের সাথে ফ্রি রেডিকেল যুক্ত কার্বনের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। আলফা হাইড্রোজেন ফ্রি রেডিকেল যুক্ত, ঠিক একই ভাবে কার্বন ক্যাটায়ন যুক্ত কার্বনের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, কার্বন আয়ন যুক্ত কার্বনের মাইনাস চার্জ যুক্ত কার্বনের সাথে যুক্ত কার্বন কে আলফা কার্বন, সব ক্ষেত্রে একই। তাহলে আলফা কার্বন এখানে এখন প্রশ্ন, এই যে আলফা কার্বন হাইপার কনজুগেশন আলফা কার্বন যুক্ত হাইড্রোজেনের ক্ষেত্রে ঘটে, আলফা কার্বন যুক্ত হাইড্রোজেন নাই, হাইপার কনজুগেশন নাই। যেহেতু ওই ফ্রি রেডিকেল যুক্ত কার্বনের সাথে আলফা কার্বন আছে, ফলে আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, ফলে এখানে হাইপার কনজুগেশন নামটা আছে। কনজুগেশন মানে কনজুগেট হয়, এটা কেমন হয়? এটা আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন, এইটা হলো পজিটিভ চার্জ। তাহলে এখন বলতে এই পজিটিভ চার্জে আমার কার্বনের কয়টা বন্ড? একটা বন্ড। তুমি এখানে কোনটা কার্বনের সাথে আরো কত কয়টা হাইড্রোজেন আছে? একটা, এই একটা। তাহলে বলো এই কার্বনের তিনটা সিগমা বন্ড আছে, আর একটা বন্ডের ইলেকট্রন নিয়ে চলে গেছে, ইলেকট্রন একটা আছে। তাহলে বলো তো যে অরবিটালে এখন দুইটা বন্ড থেকে একটা সিগমা বন্ড তৈরি হওয়ার ছিল, এই বন্ডটা ছিল এরকম, মনে করো ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে চলে গেছে, বা হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন ইলেকট্রনটা নিয়ে চলে গেছে। তো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখন বলো এরকম একটা হয়, তাহলে এই অরবিটালে ইলেকট্রন কয়টা হয়ে গেল? একটা। তাহলে ইলেকট্রন ঘাটতি হলো, তখন সে কি করবে? এই আলফা হাইড্রোজেন এটা অথবা এটা অথবা এটা দিয়ে রেজোন্যান্স তৈরি করতে পারে, সঙ্গে সঙ্গে এর ইলেকট্রন একটা
বন্ধনের ইলেকট্রন একটা এখানে টেনে নিয়ে এই ইলেকট্রনটা দিয়ে একটা ডাবল বন্ড তৈরি করবে। দেখো সঙ্গে সঙ্গে রেজোন্যান্সটা কি হচ্ছে, এইটা তখন ফ্রি রেডিকেল হয়ে গেল। এটা কি হয়ে গেল? ফ্রি রেডিকেল। আর এটা আলফা কার্ব হাইড্রোজেন থেকে গেল, এটা আলফা হাইড্রোজেন ডাবল বন্ড। এখানে কোনো বন্ড আছে না। এই যে হাইপার কনজুগেশন হলো আলফা কার্বন যুক্ত আলফা হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে ইলেকট্রন রেজোন্যান্সে অংশগ্রহণ করে পাই বন্ধন করে সেন্টার পয়েন্ট স্থিতিশীল হয়। সেন্টার পয়েন্টে কোনো একটা রেজোন্যান্স কাঠামো পাই। আচ্ছা বলো তো এবার এই আলফা হাইড্রোজেন দিয়েও তো এই কাজ হইতে পারে, তাহলে আরেকটা রেজোন্যান্স কাঠামো। এবার বলো তো এই হাইড্রোজেন দিয়েও তো হতে পারে, তাহলে আরেকটা রেজোন্যান্স কাঠামো। এই তাহলে এখন বলো কয়টা হাইড্রোজেন আছে? তিনটে। রেজোন্যান্স কাঠামো পাইলে কয়টা? তিনটে। রেজোন্যান্স কাঠামো একটা ফ্রি রেডিকেল যত বেশি রেজোন্যান্স কাঠামো তৈরি করতে পারবে তার স্থিতিশীলতা তত অধিক হবে। আবার বলো ফ্রি রেডিকেল যত বেশি রেজোন্যান্স কাঠামো তৈরি করতে পারবে, এগুলোর নাম বলা হয় হাইপার কনজুগেশন রেজোনেটিং স্ট্রাকচার। হাইপার কনজুগেশন রেজোনেটিং স্ট্রাকচার এইচএস দ্বারা প্রকাশ করে। হাইপার কনজুগেশন রেজোনেটিং স্ট্রাকচার এইচএস কয়টা পেলাম? তিনটা। তাহলে বাবা এখানে আলফা কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? তিনটা। রেজোন্যান্স কাঠামো পাইলাম তিনটা। তাহলে তিন ভাবে রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে এটা স্থিতিশীল হতে পারে। অর্থাৎ সেন্টার কার্বনে ইলেকট্রনটা তিন ভাবে সেন্টার কার্বন থেকে অন্য জায়গায় সরে যেতে পারে, যা সেন্টার কার্বন থেকে স্থিতিশীল হতে পারে। রেজোন্যান্স কি? রেজোন্যান্স হলো ইলেকট্রনের স্থানান্তর। রেজোন্যান্স হলো যে ইলেকট্রন স্থানান্তর হয়ে শিফটিং, ইলেকট্রনের শিফটিং। ডিসপার্স ইলেকট্রন সরে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার নামই হলো রেজোন্যান্স এক কথা। আর অ্যারোমেটিক গিয়ে রেজোন্যান্স আরো আমরা ডিটেইলস বলবো, তবে এখন শুধুমাত্র এইটুকু বুঝো রেজোন্যান্স হলো ইলেকট্রনের স্থানান্তর। ইলেকট্রন ছিল এখানে, শিফট হয়ে ইলেকট্রন চলে গেল, ডাবল বন্ড তৈরি করলো। এই যে রেজোন্যান্স কাঠামো এটা একটা করলো রেজোন্যান্স কাঠামো, এটা একটা রেজোন্যান্স কাঠামো। তাহলে আলফা কার্বন যতটা রেজোন্যান্স কাঠামো পাইলাম কয়টা? ততটি। আর আমরা বলছি কোন কাঠামো যত বেশি রেজোন্যান্স কাঠামো দেখাতে পারে, প্রদর্শন করতে পারে, সেটি তত বেশি স্থিতিশীল। যে কোনো কাঠামো যত বেশি রেজোন্যান্স কাঠামো প্রদর্শন করতে পারে সেটি তত বেশি স্থিতিশীল। এখানে কয়টা পাবো? তিনটা। তাহলে এর তিন। এখন বলো তো এইটাতে কোনো আলফা কার্বন আছে কিনা? এই যে রেডিকেল যুক্ত কার্বন এর সাথে তিনটে হাইড্রোজেন, কোনো কার্বন নেই, তার মানে আলফা কার্বন নেই, তার মানে এখানে আলফা হাইড্রোজেনও নেই, ফলে এটা কোনো রেজোন্যান্স কাঠামো নেই, তাহলে নো রেজোন্যান্স কাঠামো। কিন্তু এটা রেজোন্যান্স কাঠামো কয়টা? তিনটা। এখন তোমার প্রশ্ন, তাহলে আমরা রেজোন্যান্স কাঠামো যত বেশি হবে তত বেশি স্থিতিশীল হবে। হাইপার কনজুগেশন, এই আলফা কার্বনের হাইড্রোজেন সরে যাওয়া দিয়ে এই যে ডাবল বন্ড তৈরি করার নামই হলো হাইপার কনজুগেশন প্রভাব। এইটাই হাইপার কনজুগেশন। আর হাইপার কনজুগেশন প্রভাবের কারণে আমরা কয়টা স্ট্রাকচার পাইলাম? তিন। এবার এটার পরিবর্তে বলবো তুমি এইটাতে কয়টা আলফা কার্বন আছে 2 ডিগ্রিতে। দেখো তো এই কার্বনের সাথে এটা কার্বন আলফা কার্বন, এটা কার্বন আলফা কার্বন, কয়টা আলফা কার্বন?
তিনটে আর দুইটে, একটা আলফা কার্বন হাইড্রোজেন কয়টা? তিনটে। এখানে কয়টা? তিনটে। তাহলে মোট আলফা হাইড্রোজেন কয়টা? 6টা। তাহলে মোট রেজোন্যান্স কাঠামো পাবো কয়টা? 6টা রেজোন্যান্স কাঠামো পাবো। এটা রেজোন্যান্স কাঠামো পাবো কয়টা? 9টা। তাহলে এখন বলো এইটা রেজোন্যান্স কাঠামো পাবো হাইপার কনজুগেটিং রেজোনেটিং হাইপার কনজুগেশন রেজোনেটিং স্ট্রাকচার। এই যে এইচএস এটা পাবো এখানকার 9টি, এখানে পাবো 6টি, এখানে পাবো 3টি, নো 0। তাহলে বলো কোনটার স্থিতিশীলতা বেশি? এখন টোটকা দেখাই, দেখো তো এই হবে এইটাই আবার আমি এভাবে বলতে পারি। তুমি দেখো এটা এই তিনটি। আচ্ছা বলো তো এই জায়গায় ইলেকট্রন একবার নিয়ে এখানে ডাবল বন্ড তৈরি করবে, তাহলে এটা কি রেডিকেল? একটা রেজোন্যান্স কাঠামো, একটা রেজোনেটিং স্ট্রাকচার। এবার এটা না, এইটা করো একবার, এটা একবার, কয়বার? 3বার। আবার বলো তো ওখান থেকে ওটা নাই, এবার এখানে বলো তো 1 2 3 6বার। আবার বলো এখান থেকে দেখো তো এরকম হয় কিনা, এখানে একবার, এটা একবার, এটা একবার, তাহলে মোট কয়বার? তাহলে মোট 9 বার হচ্ছে ডাবল বন্ড এখানে এই যে মাধ্যম তৈরি করার মাধ্যমে ওই বাইরের গুলো থিওরিটিক্যাল হয়। এটাকে এই জন্য বলা হয়, দেখো কোনো বন্ড থাকে না, এটা যখন এখানে করব এটা থিওরিটিক্যাল, বন্ডটা তৈরি করলো কে? এই জায়গায় এর সাথে কোনো বন্ড আছে, এই জন্য এই কোডটাকে বলা হয় নো বন্ড রেজোন্যান্স। নো বন্ড রেজোন্যান্স হাইপার কনজুগেশন প্রভাবের আরেকটা নাম নো বন্ড রেজোন্যান্স। বন্ড হবে না কিন্তু বন্ডের ইলেকট্রন যে এখানে কোনো বন্ড নাই কিন্তু ইলেকট্রন দেখো স্থানান্তর। আবার বলো তো এখান থেকে এখানে আসবে, যে এখানে আসলো এই বন্ডটা এখানে আসলো, সঙ্গে সঙ্গে বলো তো ওটা কি রেডিক্যাল? তাহলে ওটাও নো বন্ড রেজোন্যান্স। বা আমি বলতে পারি তুমি এখানে রাখো এটা, এবার এই ইলেকট্রনটা চলে আসলো এখানে, তাহলে এটা কি রেডিক্যাল? বলতো এটা নো বন্ড রেজোন্যান্স। আবার এটা না, এটা ঠিক আছে, এই বন্ধনের ইলেকট্রন চলে গেছে এখানে, তাহলে বলতো এটা নো বন্ড রেজোন্যান্স। এই জন্য তাহলে নো বন্ড রেজোন্যান্স কয়টা? এখানে 3টা হচ্ছে, এখানে 3টা, এখানে 3টা, 9টা। যত বেশি নো বন্ড রেজোন্যান্স বা যত বেশি রেজোন্যান্স স্ট্রাকচার পাবো তত বেশি স্থিতিশীল। সেই হিসেবে স্থিতিশীল সবচেয়ে বেশি কি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা হলো মিথাইল। তাহলে স্থিতিশীলতার ক্রম স্টেবিলিটি, এই স্টেবিলিটির ক্রমটা হলো এই। তাহলে এখন প্রশ্ন হলো ফ্রি রেডিকেল গুলোর স্থায়িত্বের ক্রম পরীক্ষায় সব সময় সচরাচর এমসিকিউ তে আসতে পারে, আসে যে ফ্রি রেডিকেল গুলোর স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি নরমাল। এটা নরমাল বলে, মিথাইল বলে। তো এইভাবে প্রশ্ন দিতে পারে। এই 4টে ফ্রি, এই 4টে ফ্রি দিলে দিয়ে অপশন দেবে এটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি নরমাল, এলোমেলো করে অপশন দিয়ে দেবে এটা এটা এটা। স্থায়িত্বের ক্রম। তাহলে এখন বলো তো স্থায়িত্ব এখানে কেন এটা তৈরি হলো? রাসায়নিক বিক্রিয়া করার সময় বন্ধন ভেঙে এরা তরল তৈরি হয়েছে। এরা বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থা, এরা কি বিক্রিয়ায় মধ্যবর্তী অবস্থা হিসেবে থাকে, মধ্যবর্তী অবস্থা হিসেবে থাকে, তৈরি হয়। এবার বলো তো তৈরি হওয়ার পরে না রাসায়নিক বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি করবে,
তাহলে যার স্থায়িত্ব যত বেশি সে তত নতুন উৎপাদ তৈরি করতে পারবে। যে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব যত বেশি সে তত বেশি নতুন উৎপাদ তৈরি করতে পারবে। তাহলে কার স্থায়িত্ব বেশি? 3 ডিগ্রি। তাহলে নতুন উৎপাদ তৈরি করতে পারবে কে? 3 ডিগ্রি। তাহলে বলো তো নতুন উৎপাদ তৈরি করার ক্রম স্থায়িত্ব বেশি মানে বুঝে শুনে চয়েস করে নতুন কাউকে সে নতুন করে অ্যাড করে। স্থায়িত্ব কম, নতুন কেউ আসে নাই, পুরাতন যে সেই করতেছে আশপাশে, বলতো তাকে করার সম্ভাবনা বেশি কিনা? তার মানে বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় ফ্রি রেডিকেল তৈরি হওয়ার পর যার স্থায়িত্ব যত বেশি সে তত নতুন উৎপাদ অন্য নতুন কারোর সাথে যুক্ত হতে পারবে। আর যার স্থায়িত্ব যত কম তারা পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা তত বেশি, তার দ্বারা নতুন উৎপাদ তত কম হবে, অর্থাৎ মূল যৌগ আবার আগের যৌগে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম বিপরীত। স্থায়িত্বের ক্রম দেখাচ্ছে এদিকে, সক্রিয়তার ক্রম উল্টা। সক্রিয়তার ক্রম সম্পূর্ণ উল্টা। যে যত বেশি স্থায়ী সে তত নতুন উৎপাদ যাবে, যে যত কম স্থায়ী সে পূর্বের অবস্থায় মানে পূর্বের যৌগে মূল যৌগে ফিরে যাওয়ার সম্ভাবনা তত বেশি। কারণ আমার আয়ু কম কিন্তু আমি নতুন কাউকে পাই না, আমাকে আমার আয়ু কম, আমাকে এখনই নতুন কিছু আমাকে কিছু করতেই হবে, কিন্তু কেউ না, যা আগে ছেড়ে দিয়েছে যাকে সেই আবার করতেছে, মানে বাধ্য হয়ে তাকে নিয়ে সে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমার স্থায়িত্ব বেশি, পুরাতন ঘুরতেছে আমার পাশে, কোনো লাভ নেই, আমি অনেকজন নতুন আসবে তাকে আমি চয়েস করে নেব। আমার যত আয়ু আমি তত নতুন কিছু কারোর সাথে যুক্ত হতে চাই। আমার আয়ু খুব কম, নতুন কেউ নাই, আমি পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা আমার থাকবেই। ফলে স্থায়িত্ব যত বেশি নতুন উৎপাদ তত বেশি। তাহলে আমরা লিখব ফ্রি রেডিকেল গুলো ঠিক আছে। এখন আমরা বিষম বিভাজনে যাব, জৈব যৌগের যতটা সম্ভব 5-7 মিনিট ব্যবহার করতে পারি। বিষম বিভাজন কার? জৈব যৌগের। তো বিষম বিভাজন দেখো, আবার বললাম এটা মিথাইল ক্লোরাইড, বন্ধনের ইলেকট্রন এভাবে আছে, বা নরমালি দেখায় ক্লোরিন, বন্ধনের ইলেকট্রন এভাবে আছে। কার্বন অপেক্ষা ক্লোরিন অধিক তড়িৎ, বন্ধনের ইলেকট্রন কার্বন ক্লোরিন কেড়ে নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে দেখো তো কি হয়ে গেল, কার্বন পজিটিভ চার্জ, বিষম বিভাজন, ইলেকট্রন একাই নিয়ে চলে গেছে। আবার দেখো এরকম এম মেটাল, মেটাল মেটাল কার্বনের সাথে মেটাল, এটা অধিক তড়িৎ ধনাত্মক, ডেল পজিটিভ ডেল নেগেটিভ, বন্ধনের ইলেকট্রন শেয়ার করছিল লিথিয়াম বা এরকম ম্যাগনেসিয়াম, এরকম হয় ইলেকট্রন এবার কার্বন নিয়ে চলে আসছে। তাহলে বলো এটা যখন এরকম হবে তখন এটা কি তৈরি হবে? কার্বন আয়ন, কার্বন ক্যাটায়ন। তো কার্বন আয়ন আর কার্বন ক্যাটায়ন এই দুটি তৈরি হয় জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের।
এখন প্রশ্ন, কার্বন ক্যাটায়ন নাম, কার্বন ক্যাটায়ন ডাক নাম কার্বো ক্যাটায়ন, ক্যাটায়ন আরো সুন্দরভাবে নাম বলে কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন। কার্বন ক্যাটায়ন একত্রে কার্বো ক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন, আর এটার নাম বলা হবে কার্বন আয়ন, কার্বন আয়ন, কার্বন আয়ন, কার্বো ক্যাটায়ন, ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, কার্বন আয়ন। এই যে কার্বো ক্যাটায়ন, কার্বন আয়ন, এদের সংজ্ঞাটা দিতে গেলে প্রথমে কার্বো ক্যাটায়ন কাকে বলে? দেখো, জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত, দেখো, জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনে, জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সমন্বিত যে জৈব প্রজাতি পাওয়া যায়, উৎপন্ন হয় ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত যে জৈব প্রজাতি উৎপন্ন হয় তাকে কার্বো ক্যাটায়ন বলে। ঠিক একইভাবে কার্বন আয়নের সংজ্ঞাটা এভাবেই দেব, জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত যে জৈব প্রজাতি উৎপন্ন হয় তাকে কার্বন আয়ন বলে, তাকে কার্বন আয়ন বলে। তাহলে কার্বন আয়নের সংজ্ঞাটা আমরা দেখো, ধনাত্মক চার্জ, এই জায়গায় আমরা কি বলবো, এইটার পরিবর্তে আমরা যখনই ঋণাত্মক চার্জ বলবো, ঋণাত্মক চার্জ, আর সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে কার্বন আয়ন, কার্বন আয়ন, কার্বন আয়ন সংজ্ঞাটা চলে আসবে। এই কার্বো ক্যাটায়ন, কার্বন আয়ন। তো জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত যে জৈব প্রজাতি উৎপন্ন হয় তাকে বলা হয় কার্বো ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত যে জৈব প্রজাতি উৎপন্ন হয় তার নাম হলো কার্বন আয়ন। এবার কার্বো ক্যাটায়ন, কার্বন আয়ন, এই দুটি এদের স্থায়িত্বের ক্রম করতে হবে। তো কার্বো ক্যাটায়ন, প্রথম কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে দেখো, এইখানে কোনো সবগুলো কার্বনের যোজনীতে কোনো পরমাণু আছে, অ্যাটম আছে না। যদি তিনটা হাইড্রোজেনে দেয় তাহলে বলো তো এটা কি তৈরি হলো? মিথাইল কার্বো ক্যাটায়ন। কিন্তু যদি এখানে একটা মিথাইল দেয় আর দুটো হাইড্রোজেন থাকলো, তাহলে দেখো এটা কি তৈরি হলো? ইথাইল কার্বো ক্যাটায়ন। যদি এটাতেও মিথাইল দেয় তাহলে দেখো আইসোপ্রোপাইল কার্বো ক্যাটায়ন। এবার এদেরও দেখো তিনটাতেই তিনটে মিথাইল দিতাম, টারশিয়ারি বিউটাইল কার্বো ক্যাটায়ন। তাহলে কার্বো ক্যাটায়ন কয় ধরনের পাচ্ছি? একইভাবে কার্বো ক্যাটায়নও আমরা চার ধরনের পাচ্ছি। কার্বো ক্যাটায়ন গুলো এই যে চার ধরনের, কার্বো ক্যাটায়ন গুলোর স্থায়িত্বের ক্রম সম্পূর্ণ একই রকম। কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম দেখো তো হাইপার কনজুগেশন প্রভাব দ্বারা ব্যাখ্যা করা যায়। এখানেও ওই যে নো বন্ড রেজোনেন্স বা হাইপার
হাইপার কনজুগেশন রেজোনেটিং স্ট্রাকচার, এইচএস। এই রেজোনেটিং স্ট্রাকচারের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো কার্বোক্যাটায়নগুলোর স্থায়িত্বের ক্রম। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 5 মিনিট নেওয়া যাবে? আচ্ছা, তাহলে এগুলো আমরা আগামী দিন এই ব্যাখ্যায় কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন ব্যাখ্যা করে আমরা দেব বিকারকের ধরন, বিকারকের প্রকারভেদ। আগামী দিন এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।